নমস্কার প্রত্যেককে, আমার যারা চ্যানেলের সাবস্ক্রাইবার আছেন, যারা নতুন দেখছেন, আমার ছাত্রছাত্রী যারা আছেন, প্রত্যেককেই আমি আমার তরফ থেকে শুভকামনা জানাচ্ছি। গত সপ্তাহে 3 দিনের বাজার ছিল, তো কেমন যাবে শেয়ার বাজার আগামী সপ্তাহের জন্য এটা নিয়েই এই এপিসোড। প্রতি শনি রোববারের মতো এবারও হাজির হলাম। তো গত সপ্তাহে 3 দিনের বাজার ছিল, কিন্তু 3 দিনের বাজার যা দিয়েছে সেটা মনে হয় 5 দিনের বাজারেও হয়তো সেরকম পাওয়া যেত না। অসাধারণ মুভমেন্ট করেছে। বিশেষ করে যে কটা স্টক বলেছিলাম গত সপ্তাহে আমার পোর্টফোলিওতে, প্রত্যেকটা স্টকেই খুব সুন্দরভাবে টার্গেট গেছে এবং টার্গেট রিচ বা প্রফিট বুকিং সবই হয়েছে। আর যেটা হয়েছে সেটা হচ্ছে স্টিল সেক্টর নিয়ে আমি একটু বলেছিলাম যে স্টিল সেক্টরটা একটু নজরে রাখবেন। স্টিল সেক্টরে কিন্তু একটা অসাধারণ মুভমেন্ট আসছে, না হাত ভরিয়ে একেবারে মন ভরিয়ে স্টিল সেক্টর পয়সা দিয়েছে। টাটা স্টিল, জেএসডব্লিউ স্টিল, জিন্দাল স্টিল, ইভেন সেল, সবই কিন্তু প্রচুর প্রচুর মুভমেন্ট করেছে। আরও মুভমেন্ট বাকি আছে। যাই হোক, বেশ ভালো মুভমেন্ট হয়েছে। 3 দিন 4 দিন পর পর বাজার পড়লো কি উঠলো তার কোনো দরকার নেই, স্টিল দৌড়চ্ছে, তা বেশ ভালো বিষয়টা। আরেকটা হচ্ছে, আমার একটা ভিডিও আপনাদের কাছে পৌঁছেছিল, সেই পছন্দের পঞ্চপাণ্ডব এই একটা মতো, তাতে গ্রাফাইট ইন্ডাস্ট্রির গল্প বলেছিলাম। গ্রাফাইট ইন্ডাস্ট্রির দৌড় মানে ভয়ঙ্কর দৌড় শুরু হলো আর কি। দৌড় শুরু হয়েছে মানে অনেকটা এগিয়ে গেল। 510-11 টাকা থেকে একটা খুব সুন্দর নেওয়ার জায়গা অনেকটা ডিপে দিয়েছিল, অনেকে ইনভেস্ট করেছেন। তা সেই গ্রাফাইট ইন্ডাস্ট্রি বোধহয় 580 টাকা লেভেলে বোধহয় কালকে ছিল, গত বৃহস্পতিবারে ছিল। তা সেটাও মুভমেন্টে বেশ ভালো লাগছে। গ্রাফাইট ইন্ডাস্ট্রি, নবীন ফ্লুরোকেম যেগুলো দিয়েছিলাম মোটামুটি সব কটা স্টকই ঠিকঠাক মুভমেন্টের জায়গায় আছে। এগুলো ইনভেস্টমেন্টের স্টক, কখনোই ট্রেডিং স্টক নয়। ট্রেডিং স্টক হলে তার এক রকমের স্ট্র্যাটেজি থাকে, আর ইনভেস্টমেন্ট স্টক হলে অবশ্যই তার স্ট্র্যাটেজি থাকে। তো অনেকে এই সমস্ত স্টক যেগুলো আমরা সাধারণভাবে একটা রেডি করি একটা সপ্তাহান্তে, সেগুলো নিয়ে অনেকে ইন্ট্রাডে করেন, বলেন যে স্যার ইন্ট্রাডেতে খুব ভালো প্রফিট পেলাম। তা আসলে ইন্ট্রাডে যে সমস্ত স্টক তৈরি হয়, যে সমস্ত কল তৈরি হয়, সেগুলো কমপ্লিটলি ইন্ট্রাডের জন্য তৈরি হয়। মোমেন্টাম বেস করা কল থাকে, ছোট্ট টার্গেট থাকে, খুব অল্প সময় ধরে রাখতে হয়, তারপরে সেটা প্রফিট বুকিং আসে। এটা একটা প্রসেস। আর যেগুলো ডেলিভারি বেস করে কাজকর্ম করতে হয় সেগুলোও তার একটা আলাদা পুরোপুরি পারসেপশন থাকে এবং সেই অনুযায়ী কাজকর্ম করা যায়। আর সেটাতেও মানে ঠিক যেভাবে রিভার্সালে আসে সেখান থেকে মুভমেন্টটা শুরু হয়। এশিয়ান পেন্টস ভারী সুন্দর দেখিয়েছে। অনেকে সিয়েট হোল্ড করছেন, সিয়েট নিয়ে অনেকে দিয়েছিল যে না স্যার ওটা হোল্ডে রেখে দিয়েছি, ভালো স্টক, ফান্ডামেন্টাল গুড স্টক অবশ্যই, কিন্তু স্টপ লস মেনটেন করে কাজ করাটাই সবসময় কিন্তু জরুরি। যদি একটা দুটো স্টপ লস ট্রিগার করে তাহলে সেটাকেও করতে দেবেন, আমি বারবার করে বলি। যাই হোক, সিয়েটের মুভমেন্টটাও গত পরশু দিন খুব ভালো মুভমেন্ট হয়েছে। আশা করা যাচ্ছে সিয়েটের আবার একটা ভালো স্টেডি গ্রোথ হয়তো সামনের সপ্তাহে দেখতে পাবেন। একটু দেখে নেবেন ভিডিওটা, কোন জায়গা থেকে কতটা কি টার্গেট ছিল সেগুলো একটু দেখবেন। এশিয়ান পেন্টস যেমন 2টো টার্গেট রিচ করেছে। তো যাই হোক, আজকে একটুখানি ভিডিওটা শুরু করি একটু অন্যভাবে। দুটো স্টকের গল্প করি, একটু মানে সেক্টর ওয়াইজ এবং একটু অফবিট মানে সাধারণভাবে যে সমস্ত স্টকগুলো নিয়ে আমরা আলোচনা করি না। বিশেষ করে আমি তো বাবা একটা মানে পার্টিকুলার সেক্টরকে ভীষণ ভয় পাই, সেটা হচ্ছে অ্যাভিয়েশন সেক্টর, মানে এয়ারওয়েজ সেক্টর। মানে আমি এটা ভীষণভাবে ভয় পাই, কারণ তেলের দাম ঊর্ধ্বগতি হলেই এদের লসের সম্ভাবনা তৈরি হয়, আর ভীষণ কম মানে অ্যাভিয়েশন সেক্টর আছে যারা প্রফিট করে। তো সেই সেক্টরটা নিয়ে একটুখানি আলোচনা, আর একটা আলোচনা করব আর একটা খুব পছন্দের স্টক, একটু অফবিট, অবন্তী ফিট, এটাকে নিয়ে। অ্যাভিয়েশনের মধ্যে ইন্ডিগো অ্যাভিয়েশন নিয়ে একটু আলোচনা করি। ইন্ডিগো অ্যাভিয়েশনে বর্তমান যা পরিস্থিতি বা যা এর ফান্ডামেন্টাল, ইন্ডিগো অ্যাভিয়েশন কিন্তু সামনে দৌড়াতে চলেছে বলে মনে হচ্ছে। টোটাল ফান্ডামেন্টালটা দেখেই আমি মোটামুটিভাবে বলি
ডিসেম্বর কোয়ার্টার 2019-এ, সেখানে তখনও কিন্তু কোভিডের গল্প হয়নি। তো তখন ছিল 2844 কোটি টাকা লস। 2020-তে যখন এত শত গল্প, এত কিছু হলো টলো, প্র্যাকটিক্যালি অ্যাভিয়েশনটা প্রায় ধসে গেছিল, সেখান থেকে একটা উঠে আসার গল্প তৈরি হলো। সেখানে এটা 620 কোটি টাকা লস করেছে। তার মানে কি হলো, বাড়লো অনেক বেশি, মানে অর্থাৎ প্রফিটের দিকে এবার মুভমেন্টটা তৈরি হয়েছে। তা এই সমস্ত স্টকগুলো আসলে আমাদের কাছে টার্ন অ্যারাউন্ড স্টক থাকে। আমি টার্ন অ্যারাউন্ডের গল্প আগেও অনেকবার আমার ভিডিওতে বলেছি। এই টার্ন অ্যারাউন্ড গল্পগুলোকে নিয়ে কাজ করতে খুব ভালো লাগে, যদিও হাই রিস্ক অবশ্যই, একদম সে ব্যাপারে কোথাও কোনো ভাবনার জায়গা নেই। কিন্তু এই টার্ন অ্যারাউন্ড গল্পগুলো হুড়মুড় হুড়মুড় করে যখন বাড়তে শুরু করে, যেমন এসসিআই এর গল্প বলেছি, ওকার্ড ফার্মার গল্প বলেছি, এরকম প্রচুর স্টকের গল্প হয়েছে, গ্রাফাইটের কথা তো বললামই। এইসব টার্ন অ্যারাউন্ডের গল্পগুলোতে মজা আছে, মানে লস মেকিং কোম্পানিগুলো যদি বাই চান্স প্রফিট করে, তখন সেক্ষেত্রে একটা হিউজ একটা মুভমেন্ট স্টক মার্কেটে পাওয়া যায়। যদিও এই স্টকটা অর্থাৎ এই ইন্ডিগো অ্যাভিয়েশনটা মোটামুটিভাবে 800 টাকা থেকে শুরু করে এখন প্রায় 1600 টাকা দাম, অনেকটা বেড়েছে, কিন্তু যাওয়ার জায়গাও আছে অনেকটা। তো সেই জন্যই আমি স্টকটাকে একটু নজরে রাখতে বলছি। এফআইআই হোল্ডিং সাবস্ট্যান্সিয়াল ইনক্রিজ করেছে, যেটা আমি আপনাদেরকে বলি সবসময় একটু খেয়াল রাখবেন। সাবস্ট্যান্সিয়াল ইনক্রিজ করেছে এবং টোটাল যে ওদের যে মানে লসের যে মূল সমস্যাটা ছিল, অর্থাৎ যেটা হচ্ছে আপনার একটা যে রেকারিং কস্ট, যে কস্টটা লস করছিল, সেটাকেও ওরা কিন্তু অনেকটা কমিয়ে এনেছে। প্রায় ওরা 50% সেখান থেকে রিডাকশান করেছে। বিভিন্ন পুরনো যে সমস্ত এয়ারবাসগুলো ছিল, যেগুলো ওদের প্রচুর ফুয়েল কনজামশন হচ্ছিল, সেগুলোকে সরিয়ে দিয়ে ওরা নতুন নতুন বেশ কিছু এয়ারবাস ওরা আবার নিয়ে এসছে। তো সব দিক থেকে কিন্তু একটা গল্প একটু পজিটিভ মনে হচ্ছে। তা স্টকটার এখন দাম আছে 1617 টাকা। নেওয়ার জায়গা হচ্ছে একটু নিচে, যদি কারেকশানে পান। এক্ষুনি হুড়মুড় করে আপসাইড মুভমেন্টের কোনো সম্ভাবনা আছে বলে আমার মনে হচ্ছে না। পেলে ভালো, অল্প করে করে নিচের দিকে একটুখানি নেবেন, নিলে ভালো লাগবে। অবশ্যই আমি বললাম একটু সময় সাপেক্ষ ব্যাপার, এটা নয় যে আপনি স্যার দিলেন, আমি এই সপ্তাহে নিলাম, পরের সপ্তাহে এটার থেকে প্রায় 50% একটা অ্যাডভান্সমেন্ট একটা পেয়ে গেলাম, সেটার কিন্তু সম্ভাবনা নেই। তো যাই হোক, 1497 টাকায় আর 1408 টাকায় এই ইন্ডিগো অ্যাভিয়েশনটা আপনারা নিতে পারেন, নিয়ে দেখতে পারেন। অবশ্যই ইনভেস্টমেন্টের গল্পই বলছি, একটু রিস্ক আছে, রিস্ক কিন্তু আছে, এটা কিন্তু বারবার বলছি। মার্কেট যদি বড় কারেকশানে যায়, তাহলে অবশ্যই কিন্তু সেখানে এটাও একটা বড় কারেকশানের দিকে যাবে। ওপর দিকে 1815 টাকা আমার একটা টার্গেট, আর একটা টার্গেট আমার 2000 টাকা। তো দেখা যাক এখন ইন্ডিগো ওড়ে কিনা, ওড়ার জন্যই বললাম আর কি। এর পরের যেটা নিয়ে বলি, এই স্টকটা হচ্ছে অবন্তী ফিড, 418 টাকা 50 পয়সা দাম। করে কি এরা চিংড়ি মাছ প্রোডাকশন করে এবং ইন্ডিয়ার লিডার এক্সপোর্টে, চিংড়ি মাছ এক্সপোর্ট করে। তো সারা পৃথিবী জুড়ে এখন এক্সপোর্ট করে, আগে মূলত এটা আমেরিকাতে এক্সপোর্ট করতো। এদের টোটাল যদি আপনি ফিনান্সিয়ালসগুলো দেখেন, প্রচণ্ড আকর্ষণীয় ফিনান্সিয়ালস, কিন্তু দামটা খুব চিপে পড়ে আছে, 418 টাকা 50 পয়সা দাম। এফআইআই হোল্ডিং সাবস্ট্যান্সিয়াল ইনক্রিজ করেছে। একটা সুবিধা এদের হয়েছে, যেটা হচ্ছে ছোটোখাটো যারা প্লেয়ার আছে তারা মোটামুটিভাবে, যারা ধরুন চিংড়ি মাছ ইম্পোর্ট করতো, তাদের ক্ষেত্রে যেহেতু ইম্পোর্ট ডিউটিটা বাড়িয়ে দিয়েছে গভর্নমেন্ট, সেহেতু তারা একটু চাপে পড়ে গেছে। কিন্তু অবন্তী ফিড যেহেতু চিংড়ি মাছ ইন্ডিজিনিয়াস এখানেই প্রোডাকশান করে, সেক্ষেত্রে কিন্তু অবন্তী ফিডের একটা বিশাল বড় একটা সুবিধে হয়েছে। আমেরিকার উপর নির্ভরশীলতা প্র্যাকটিক্যালি এরা কমিয়ে দিয়েছে এবং সেখান থেকে ওরা এখন ইউরোপ এবং চায়নার মার্কেটটা ভীষণ রকমভাবে ওদের কাছে পজিটিভ জায়গা তৈরি করছে। তো এটা একটা বিরাট বিষয়। অবন্তী ফিডের মানে ফান্ডামেন্টাল নিয়ে কোনো প্রশ্ন থাকা উচিত নয়।
এখন দাম আছে 418.50 টাকা। দুটো নেওয়ার জায়গা আছে 366 এবং 250 টাকা। আশা করা যায় কিছুদিনের মধ্যে অবন্তী ফিট 590 টাকা ছোঁবে। খারাপ হবে না ইনভেস্টমেন্টটা, ভেবে দেখতে পারেন। একটু অফবিট কোম্পানি, হাই বিটা কোম্পানি, প্রচুর দৌড়াদৌড়ি করে, এদিক ওদিক যায়। আর চিংড়ি মাছের একটা গল্প হচ্ছে, মানে চিংড়ি মাছের দামটা আমেরিকাতে একেবারে তলানিতে গেছিলো ওই কোভিডের সময়। সেখান থেকে এখন রিকভার করছে। মোস্ট প্রবাবলি প্রায় মানে $14 থেকে এখন বোধহয় ওটা ওই $12 কাছাকাছি, মানে $14 থেকে 11 সামথিং ডলারে চলে গেছিলো, সেখান থেকে এখন $12 কাছাকাছি এসছে। অর্থাৎ চিংড়ি মাছের দামটা ওখানে আর একটু বেশি পাচ্ছে এরা। তো সেই কারণে ওদের প্রফিটেবিলিটিটাও বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। খারাপ কিছু হবে না, স্টকটার কিন্তু দৌড় আছে, একটা পার্টিকুলার সেক্টরে কাজ করে এবং মানে সেক্টরটা খুব দুর্ধর্ষ সেক্টর। যাই হোক, এ দুটো নিয়ে গল্প একটু হলো। এবারে আসছি আমার বাকি যে সমস্ত সেগমেন্ট, নিফটি, ব্যাংক নিফটি এবং আমার পোর্টফোলিও, এগুলো নিয়ে। ইউটিউবের ভিডিওর সাথে ইউটিউবের ভিডিওটা যখন যেরকমভাবে পপুলার হয়েছে আর কি, ঠিক সেরকমভাবেই আপনাদের কাছে আপনাদের রিকোয়েস্ট ছিল যে একটা যদি সপ্তাহ চলাকালীন যদি কিছু মানে প্রেডিকশান কিছু দেওয়া যায় বা কিছু যদি বলা যায় তাহলে সুবিধে হয় কাজকর্ম করার ক্ষেত্রে। তো সেটা দেখে অনেক দিন ধরেই হলো একটা সার্ভিস চালু হয়েছে। তা সেই সার্ভিসটার কথা আরেকবার নতুন করে বলি। সেটা হচ্ছে যে মানে প্রাথমিকভাবে যেটা শুরু হয়েছিল সেটা হচ্ছে সোমবার দিন সন্ধেবেলা আর বুধবার দিন সন্ধেবেলা মোটামুটি 8টা, 8:30, 9টার মধ্যে ভিডিওটা তৈরি করা হতো এবং সেটা আপনাদের কাছে পৌঁছাতো। তা সেটা এখন একটু পরিবর্তিত হয়ে মঙ্গলবার দিন সকালবেলা আর বৃহস্পতিবার দিন সকালবেলা সকাল 8টার মধ্যে ভিডিওটা আপনাদের কাছে হোয়াটসঅ্যাপ মারফত পৌঁছে যায় একটা নামমাত্র পারিশ্রমিকের বিনিময়ে। তো যারা এই ভিডিওটার মধ্যে অংশগ্রহণ করতে ইচ্ছুক, অনেকেই করেছেন, যারা নতুনভাবে এই ভিডিওটাতে অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা জানেন সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা রিকোয়েস্টটা পাঠাবেন, একটা স্ক্রিনশট তুলে যে আপনি আমাদের মানে ভিডিও চ্যানেলটার ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, তা সেটার একটা মানে জাস্ট স্ক্রিনশট তুলে আপনারা পাঠালেই আমরা সেই ভিডিওটার বিষয়ে আপনাদেরকে জানাবো। আপনারা সেইভাবেই যদি ইচ্ছুক হন তাহলে অবশ্যই ভিডিওটাতে আপনারা এই প্রাইভেট ভিডিওটার বিষয়ে আপনারা আগ্রহ প্রকাশ করতে পারেন বা দেখতে পারেন। তার ভিডিওটাতে আমি একটা বলেছিলাম যে ফিউচার অপশানে ক্লাস শুরু হচ্ছে এবং মোটামুটিভাবে যারা আমার কাছে ক্লাস করেছেন তাদেরকেই আমি একটু অগ্রাধিকার দেব, কারণ তাদের কাছে অনেকটা জিনিস আমি ক্লিয়ার করে দিই আমার ওই কোর্সটাতে একটু আমি তাদেরকে এগিয়ে রাখি আর কি। তার ফলে আর নতুন করে যারা আসছেন তাদের পক্ষে একটু মুশকিল হয় বলে মনে হয়। তো যাই হোক, অনেকেই অ্যাডমিশান নিয়েছেন, পুরনো ছাত্রছাত্রী, আবার দেখা হবে, খারাপ হবে না, ভালোই হবে। আর সেটা হচ্ছে যে ফিউচার অপশানের টাইমিংটা একটুখানি আমি চেঞ্জ করেছি। প্রথমে স্যাটারডেতে আমি করবো ভাবছিলাম যে 11টা থেকে 1টা, তো সেটা অনেকের ক্ষেত্রেই অসুবিধা হচ্ছে, অনেকে অবশ্যই বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন। তো আমি ওটা রোববার দিন 7টা থেকে 9টা, এটা আমার টাইমিং, নতুন টাইমিং ফিউচার অপশান ক্লাসে। যারা আমার পুরনো ছাত্রছাত্রী দেখছেন তারা যদি ইন্টারেস্টেড হন তাহলে অবশ্যই ফিউচার অপশানের কোর্সটায় ভর্তি হবেন। আমি প্রত্যেকটা ব্যাচে ব্যাচে ইতিমধ্যেই বলেছি, ফেসবুকেও দিয়ে দেওয়া হয়েছে। টাইমিংটা চেঞ্জ হয়েছে, 7টা থেকে 9টা রোববারে, আগে ছিল শনিবার। তো স্বাভাবিকভাবেই ওটা বোধহয় 15ই মে শুরু করার কথা ছিল, ওটা এখন 16ই মে শুরু হচ্ছে। তাই এটা একটুখানি খেয়াল রাখবেন। আর এমনি যারা মানে নর্মাল যারা রিসার্চ অ্যানালিসিস কোর্সটা করছেন তারা তো তাদের তো ক্লাস চলছেই, এপ্রিল মাসের ব্যাচটা ফুলফিল হয়ে গেছে। আমি জুন মাসের নোটিফিকেশানটা এর মধ্যেই দিয়ে দেবো। যারা এর মধ্যে পেলেন না এপ্রিলের ব্যাচে, তারা একটু জুন মাসে কিন্তু আগে থেকে একটু রেজিস্ট্রেশনটা করিয়ে রাখবেন। আর মানে বিষয়টা হচ্ছে এটা নয় যে মানে রেজিস্ট্রেশনটা করালাম স্যার, পরে আবার যদি ওটা থেকে আবার এটাতে চান্স পেয়ে যাওয়া যায়। আমি কিন্তু প্রথমেই বলি মানে যেহেতু এপ্রিলের ব্যাচটা অলরেডি মানে ওটাকে ফুলফিল হয়েই রয়েছে, তো এপ্রিলের ব্যাচে যদি কেউ ছেড়ে যায় তবেই কিন্তু চান্স পাওয়া যাবে, না হলে পরে মে মাসে তো ফিউচার অপশানটা শুরু হচ্ছে, জুন মাসে শুরু করব। যাই হোক, সেগুলো সবই নোটিফিকেশান পেয়ে যাবেন। আমি চলে আসছি আমার নিফটির গল্পে। নিফটি শুরু করছে 14,867 দিয়ে আগামী সপ্তাহে। তা এখন বিষয়টা হলো যে
মানে নিফটির যে 50 এর যে গল্পটা আগের সপ্তাহে বলেছি, সেই 50 টাকে মোটামুটিভাবে নিফটি কিন্তু একটা সাপোর্ট হিসাবে নিয়ে এখন 14,784-তে বোধহয় দাঁড়িয়েছে। তো সাপোর্ট হিসাবে নিয়ে নিফটি এবার একটু এগোনোর চেষ্টা করবে। যেহেতু ক্লোজিংটা এর উপরে হয়েছে, খুব একটা এখন একটাই সমস্যা হয়েছে, যে সেটা হচ্ছে যে ফান্ডামেন্টালি লকডাউন আবার বোধহয় মানে বিভিন্ন স্টেটে শুরু হয়ে গেছে। যদিও আমাদের স্টেটে এখনো পর্যন্ত সেরকম কোনো সম্ভাবনা শোনা যায়নি, কিন্তু অন্যান্য স্টেটগুলোতে শুরু হয়েছে। তো এই লকডাউন একটা বড় এফেক্ট অবশ্যই ইকোনমির ক্ষেত্রে এবং মার্কেটের ক্ষেত্রে তো বটেই। তো এখন এইটাই যদি খবরাখবরে আবার কিছুভাবে পড়ে, আদারওয়াইজ টোটাল যা ডেটা এবারে আসছে, যা ট্যাক্স কালেকশন হচ্ছে, যা সমস্ত মানে সরকারি ডেটাগুলো আসছে, তা সবই কিন্তু আশাব্যঞ্জক। অর্থাৎ আমরা ঘুরে দাঁড়াচ্ছি, এটাই মোটামুটিভাবে বোঝা যাচ্ছে। তো সেদিক থেকে দেখতে গেলে মার্কেটে ফান্ডামেন্টাল দিকটা খুব একটা প্রবলেমেটিক নয়, যদি না নতুন করে লকডাউন একটা বিশাল এফেক্ট ফেলে। তো এখন নিফটির সেক্ষেত্রে সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো একটু বলে দিই। নিফটি আপাতত দাঁড়িয়ে আছে 14,867। নিফটি রেজিস্ট্যান্স পাবে 14,929, 15,164, 15,478। সাপোর্ট পাবে 14,784, 14,635 এবং 14,225। মনে রাখবেন 14,225-এর লেভেলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওটা গতবার একটা দারুণ সাপোর্ট দিয়েছে এবং সেখান থেকে ব্যাক করে উঠিয়ে নিয়ে এসছে, কাজে সেটা একটা খুব ভাইটাল একটা জায়গা। ব্যাংক নিফটির ক্ষেত্রে 33,858 বন্ধ করেছে। ইমিডিয়েট রেজিস্ট্যান্স হচ্ছে 34,536, 34,923, 35,500। আর সাপোর্ট আছে 33,394, 32,931 এবং 32,191। এটা গেল নিফটি এবং ব্যাংক নিফটির কথা। এবার যেটা নিয়ে আসি সেটা হচ্ছে যে এই সপ্তাহে আমার পোর্টফোলিও। এই সপ্তাহে গত সপ্তাহে পোর্টফোলিওর সবকটা তো ক্লিয়ার হয়েছে, বললামই আগে, আর নতুন করে সেগুলো নিয়ে আলোচনা করছি না। এই সপ্তাহে আমার পোর্টফোলিওতে আমি 3টে স্টক বেছেছি আমার জন্যই। 1 নম্বর হচ্ছে গ্লেনমার্ক ফার্মা, 483 টাকা দাম, 450 টাকা স্টপ লস নেবেন। অবশ্যই রিভার্সাল পেলে খুব সুবিধা হবে, আর না হলে যেভাবে বলা আছে ঠিক সেভাবে করবেন। 506 টাকা হচ্ছে টার্গেট এবং 524 টাকা হচ্ছে নেক্সট টার্গেট। হিন্দালকো 350 টাকা দাম, 319 টাকা স্টপ লসে নেবেন। এটা খুব ভালো আপসাইড ব্রেকআউটের সম্ভাবনা তৈরি করেছে। 362 এবং 372 টাকা হচ্ছে টার্গেট। 3 নম্বর স্টকটা হচ্ছে রেইন ইন্ডাস্ট্রি, 149 টাকা দাম, 137 টাকা স্টপ লসে নেবেন। 155 এবং 167 টাকা হচ্ছে টার্গেট। টার্গেটের থেকে স্টপ লসের পজিশনটা একটু দূরে থাকে, কারণ ম্যাক্সিমাম স্টকগুলোই আমি এক্সপেক্ট করি মার্কেট যদি একটু কারেকশানে পান তাহলে ঠিক রিভার্সাল থেকেই, মানে রিভার্সাল পয়েন্ট থেকেই মুভমেন্টটা তৈরি হয়। তো সেই কারণে সেই সব জায়গাগুলোর জন্যই একটুখানি এটার দূরত্ব তো থাকে। আর যারা এন্ট্রি লেভেলটা পেয়ে যাচ্ছেন, এন্ট্রি লেভেলে নেবেন অল্প করে, সেটা থেকে প্রফিট বুকিং হলে টার্গেটে গিয়ে প্রফিট বুকিং করবেন। আশা করি সকলে ভালো থাকবেন, ভীষণ ভালোভাবে কাটান সপ্তাহটা। আবার দেখা হবে, নমস্কার।